সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় আলোচনায় গণতন্ত্র। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং নুহুল আলম লেলিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আবরারের আগেই গুলশানে আরেক ছাত্রীকে চাপা দেয় সুপ্রভাত বাসটি। চালক পালানোর পর আসনে ছিল কন্ডাক্টর। দুর্ঘটনা এড়াতে রাজধানীর ধানমন্ডিতে চক্রাকার রুটে বাস চালু। মেয়াদ উত্তীর্ণ যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটি এর ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। এবং তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযান, রূপ নিল মাছ ধরার উৎসবে। খাল উদ্ধারে ঘের ভেঙে দেয় চাষের মাছ নদীতে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম আলোচনায় গণতন্ত্র। আপনারা জানেন যে দুটি শিরোনাম আমরা পড়লাম। প্রধানমন্ত্রী বলেছেন যে বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনে গণতন্ত্র নষ্ট করেছিল। অপরদিকে বিএনপি নেতারা গত কয়েকদিন ধরেই বলছেন যে বর্তমান সরকার একতরফা শাসন কায়েম করছে, তারা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, এই অভিযোগগুলো তারা করছে। আজকে বিএনপির যে অনুষ্ঠানটি ছিল সেখানেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বলেছেন, এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একই ধরনের মন্তব্য করেছেন। আর এছাড়া গত 3 ধাপে উপজেলা নির্বাচন হয়েছে, এর মধ্যে গত রোববার দিন ছিল তৃতীয় ধাপ। তো সেসব বিষয় আজকে আমাদের আলোচনায় থাকবে। লেলিন ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। যেটি আমরা বলছিলাম যে আলোচনায় গণতন্ত্র, তো এই যে প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে বাকশাল নয়, জিয়াউর রহমানের যে সামরিক শাসন সেটি গণতন্ত্র নষ্ট করেছিল। অপরদিকে বিএনপি নেতারা আজকে তো বলেছেন, গত কয়েকদিন ধরে এরকম মন্তব্য করছেন। তা আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে? ধন্যবাদ। এই বিতর্কটা আবার নতুন করে বিএনপির পক্ষ থেকেই উস্কে তোলা হয়, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে সামরিক শাসন দীর্ঘদিন দেশের উপরে চেপে বসেছিল, সামরিক ফরমান বলে সংবিধান পরিবর্তন করা, সংযোজন বিয়োজন করা, যুদ্ধাপরাধীদের নিয়ে মন্ত্রিসভা করা, উপদেষ্টা পরিষদ করা, ভোটের নামে গণভোটের নামে 99% দেখানো, 76 সালে আপনার রাজনৈতিক দলবিধির নামে সেখানে শর্ত আরোপ করা যে মৃত ব্যক্তির নাম অর্থাৎ বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, উচ্চারণ করা যাবে না, এবং যুদ্ধাপরাধীদেরকে ছেড়ে দেওয়া, এই নানান ঘটনাই সে সময় ঘটেছিল। এবং বলা যেতে পারে যে বাংলাদেশে যেই পরিবর্তনটি বঙ্গবন্ধু করেছিলেন 1975 সালে, সেই পরিবর্তনটি নিয়ে নানান প্রশ্ন আছে যে একদলীয় এবং এর ফলে গণতন্ত্র হত্যা হলো। আমি মনে করি গণতন্ত্রের একটা কম্পোনেন্ট হচ্ছে, ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে যে সেটা হলো বিভিন্ন দল এবং মত থাকবে। নিঃসন্দেহে এটা একটা কম্পোনেন্ট, কিন্তু এইটাই একমাত্র গণতন্ত্র না। গণতন্ত্র বলতে সাধারণ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের কাছে ভাত কাপড়ের অধিকার, এবং আমাদের সংবিধান আপনি দেখবেন যে মৌলিক অধিকারগুলোকে মানুষের জন্মগত অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে কেবল ভোটের অধিকারই একমাত্র না, সেখানে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, হ্যাঁ, এবং সেই সাথে মত প্রকাশের স্বাধীনতা, দল করার স্বাধীনতা, ঠিক আছে। এবং এই স্বাধীনতা, এই যে 5টি মৌলিক অধিকার, এইটা যাতে কার্যকর করা যায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা যায়, সেই কাজটি কিন্তু বঙ্গবন্ধু বাকশালের ভেতর দিয়ে করেছিলেন। বাকশাল কোনো মানে আপনার মধ্যপ্রাচ্যের বা আফ্রিকার কোনো দেশে যে এক ব্যক্তির এক দল, এটা কিন্তু তা ছিল না। বাকশাল ওয়াজ এ কনসেপ্ট, যে দ্যাট ওয়াজ এ
মাল্টি ক্লাস মাল্টি পার্টি বা বিভিন্ন দল মত, এমনকি সামরিক বাহিনী, সিভিল ব্যুরোক্রেসি সকলকে নিয়ে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছিল। ৭৪ দুর্ভিক্ষ, তার আগের যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, যার ফলে বাংলাদেশে প্রত্যাশিত উন্নয়ন নানানভাবে বিঘ্নিত হচ্ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন। এবং তিনি তার সংবিধান চতুর্থ সংশোধনের বক্তৃতায়ও বলেছিলেন যে আমি সারা জীবন বহুদলীয় গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে গণতন্ত্রের যে নামে যে ফ্রিস্টাইল চলেছিল সেইটার থেকে আমরা উত্তরণের জন্য সাময়িকভাবে এই ব্যবস্থাটি আমরা লেলিন ভাই, আপনি যেটি বলছেন যে আপনি তো ইতিবাচক বিষয়গুলো বলছেন, এটা কিন্তু বিএনপি তো আসলে এটাকে নেতিবাচক হিসাবেই তারা বর্ণনা করে। তো এই জায়গাটাতে বলি, তাহলে কি এখন যে বিএনপি অভিযোগটা করছে যে বাকশাল পুনরায় বাকশালের মতো কিছু করার চেষ্টা হচ্ছে, এই জায়গাটাতে আপনি বলবেন কি? না, এই জায়গাটা আমি বলতে চাই এই কথা যে বাকশালটা করা হয়েছিল, জি কেমন, যেটাকে বঙ্গবন্ধু বলেছেন এটা হলো দ্বিতীয় বিপ্লব। জি হ্যাঁ, দ্বিতীয় বিপ্লবের কনসেপ্টের মধ্যে ভূমি সংস্কার থেকে শিল্পায়ন অমুক অমুক, এটা বিস্তারিত আছে, আমি সেই বর্ণনায় যাচ্ছি না। হ্যাঁ, ওইটা একটা টোটাল পরিবর্তনের জন্য এটা করা হয়েছিল, জনগণের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি। এবং সেই সংশোধনীটি গৃহীত হয়েছিল একটি সার্বভৌম পার্লামেন্টে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের দ্বারা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে হ্যাঁ যেই পরিবর্তনগুলো সংবিধানে করা হয় সেটা তো কোনো নির্বাচিত সরকার করে নাই, জনগণের রায় নিয়ে করে নাই, জনগণের আস্থা নিয়ে করে নাই, সেটা করেছে সামরিক ফরমান বলে। এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড এই ইটসেলফ, এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে প্রথম বড় আঘাত। কারণ গণতান্ত্রিক মূল্যবোধ যদি আমি মনে করি তাহলে পরে মত পার্থক্যের কারণে, মত বিরোধের কারণে কোনো ব্যক্তি বা রাষ্ট্রপতিকে হত্যা করা যায় না। এই হত্যার রাজনীতি এটি তো শুরু হলো এটা গণতন্ত্র হত্যা। বিএনপি তো দাবি করে জিয়াউর রহমানকে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। দেখেন, বহুদলীয় গণতন্ত্র ছিল বাকশালের ভিতর দিয়ে, সেটা সর্বদলীয় গণতন্ত্র রূপান্তরিত হয়েছিল এক দলের মানে ব্যানারে। কিন্তু জিয়াউর রহমান তিনি গণতন্ত্রের মৌলিক নীতিমালাগুলোকে লঙ্ঘন করলেন। কোনটা গণতন্ত্র? মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যেই জাতীয় 4 নীতি প্রতিষ্ঠিত হলো, রক্তের অক্ষরে লেখা হলো বাংলাদেশের 4 জাতীয় নীতি, ধর্মনিরপেক্ষতা কেটে দিলেন উনি কলমের খোঁচায় প্রোক্লামেশন দিয়ে, এটা গণতন্ত্র? বাঙালি জাতীয়তাবাদ, দীর্ঘদিন আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে লড়াই করে সংগ্রাম করে আমরা ভাষার অধিকার এবং জাতীয় অধিকার প্রতিষ্ঠিত করেছি। এবং আমাদের জাতীয় পরিচয়, 1000 বছরের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আমরা নাগরিক হতে পারি বাংলাদেশি, কিন্তু আমাদের জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, যার ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ লড়াই করেছে। উনি এক কলমের খোঁচায় জাতীয়তাবাদের সংজ্ঞা পরিবর্তন করে দিলেন। সমাজতন্ত্র, যেটার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে মানুষ একটা সাম্যের সমাজ, উন্নয়ন এবং সমতা, একটা ভেদ বৈষম্যহীন সমাজ চেয়েছিল, ওটাকে তিনি বদলে দিলেন। হ্যাঁ, সমাজতন্ত্রের মানে একটা জাস্ট সোসাইটির নাম দিয়ে উনি এটা করলেন। এবং এইটাগুলো করার ভিতর দিয়ে গণতন্ত্রের মৌলিক নীতিমালাকে হত্যা করা হলো। কিন্তু হ্যাঁ, উনি তথাকথিত মানে বিভিন্ন রাজনৈতিক দল করতে দেন নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে, এবং ক্যান্টনমেন্টে বসে ডিজিএফআই কে কাজে লাগিয়ে সরকারি অর্থ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তিনি বিএনপি নামক রাজনৈতিক দলের জন্ম দিলেন। ধন্যবাদ আপনাকে লেলিন ভাই। আপনার কাছে আবার মোফাজ্জল করিম স্যার আপনার কাছে আসি, সেটি হচ্ছে লেলিন ভাই তো বলছিলেন যে ইতিবাচক মানে বাকশালের ব্যাপারটা, তো আমরা সেই দিকে যদি নাও যাই, আমরা যেটি বলতে চাই, আওয়ামী লীগ যদি ইতিবাচক ভাবে দেখে, বিএনপি তো অবশ্যই সেটিকে নেতিবাচক হিসেবে দাবি উল্লেখ করে বা হিসেবে বর্ণনা করে। কিন্তু এখন যে কথাটি বিএনপি বলছে যে একদলীয় একতরফা গণতন্ত্র কায়েম হচ্ছে, সেটিকে প্রকারান্তরে তারা বাকশালী বলছে, তা আপনি এই দাবিটাকে বা বিএনপির এই যে অভিযোগটাকে, সেটাকে কিভাবে দেখেন বা এটির কতটুকু ভিত্তি আছে বলে মনে করেন? ধন্যবাদ। আজকে শুনতে পেলাম যে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাকশাল করে গণতন্ত্রকে নির্বাসিত করা হয় নাই বা ধ্বংস করা হয়নি, হত্যা করা হয়নি। কি করে করা হয়েছে? জিয়াউর রহমান সামরিক শাসন করেছে। এই কথাটা জানি না আপনারা আগে শুনেছেন কিনা, যে গণতন্ত্র হত্যা জিয়াউর রহমান করেছেন, বাকশাল দিয়ে করা হয়নি। এতদিন পর্যন্ত কিন্তু মানে সেই 1975-এর পর থেকে শুরু করে আজকে প্রায় 35 বছর আমরা শুনে এসেছি, একটা কথাই
শুনে আসছি, 35 না 50 বছর মতো, সরি, কি শুনে আসছি যে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এটার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তাই শুনেছি, সবসময় শুনেছি, কিন্তু আজকে যে কথাটা এখন আমরা শুনতে পাচ্ছি যে না, এটা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করেছেন বা গণতন্ত্রকে হত্যা করেছেন, বাকশাল করে নাই আর কি। তা আমার প্রশ্ন হচ্ছে, এই কথাটা বলতে গিয়ে আজকে 50 বছর পার হয়ে গেলে তো অনেক আগেই বলা উচিত, এই দাবিটা তো আরো অনেক আগেই তোলা উচিত। ব্যাপারটা যদি এরকম হয় যে যেহেতু এখন নতুন করে আবার বাকশালের আলোচনাটা আসছে, সে কারণে সেই পাল্টা, এখন তো নতুন করে বাকশালের আলোচনা করাটা উচিত না, এই জন্যে কেন এতদিন পর্যন্ত আমরা পার হয়ে এসেছি এবং মোটামুটি আমাদের ভালো হোক মন্দ হোক রাজনৈতিক কর্মকাণ্ড তো চলছে, বহুদলীয় গণতন্ত্র চলছে, বিভিন্ন দল, প্রায় 70-80টা দল আছে, এতদিন পর্যন্ত এই কথাটা উঠে নাই। তো এখন হঠাৎ বাকশালের কথাটা আসছে কেন? আসছে এই জন্যে যে বিএনপি মনে করে, বা বিএনপির মতো অন্যান্য দলগুলোও সাম্প্রতিককালে দেখছি তারা মনে করে যে রাজনৈতিক যে কর্মকাণ্ড বা রাজনৈতিক বিরোধী দলের যে তৎপরতা, এটা করতে দেওয়া হয় না, এটা করতে দেওয়া হয় না, না করে দিয়ে কি শুধু সরকারের রাজনীতি বা সরকার দলীয় রাজনীতি যেটা, এটাই চলতে দেওয়া হচ্ছে, বিরোধীদের কন্ট্রোল। স্যার এখানে একটু প্রশ্ন যদি আপনাকে করতে দেওয়া হয় নাকি, একেবারে কিছুটা আমরা দেখি যে অনেক ক্ষেত্রে বিএনপি সভা সমাবেশ অনুমতি অনেক সময় পায় না, আবার অনেক ক্ষেত্রে তো করেও, আজকেও তার বিএনপি একটি কর্মসূচি পালন করেছে। শোনেন, আপনি 365 দিনের মধ্যে একদিন পোলাও খাইয়া যদি বলেন যে আমি রোজ খুব ভালোই খাই, খুব ভালো খাও, এটা তো হয় না। আপনার রোজ রোজ পোলাও খাওয়ার দরকার নাই, অন্তত ডাল ভাত তো 4টা খেতে হবে তো। কিন্তু যেদিন বলেন যে আমার খুব খিদা পেয়েছে, আমাকে একটু ডাল ভাত দেন, না আজকে ভাত টাত নাই, যাও। আমরা কিন্তু গত কয়েক বছর যাবৎ, গত 5-7-10 বছর যাবৎ দেখে আসছি, বিরোধী দলগুলো যখনই কোনো কর্মসূচি দিচ্ছে, যখনই কোনো ইয়ে করছে, তো নানা রকম ফ্যাকড়া তুলে এটা বাধা দেওয়া হচ্ছে না। একটা জিনিস করা হচ্ছে কি, মিটিং মিছিল করতে গেলে অনুমতি লাগবে, যদিও আমাদের ইয়েতে সংবিধানের মধ্যে পরিষ্কার আছে যে যে কোনো ব্যক্তি বা যে কোনো দল বা যে কোনো গোষ্ঠী তার মতামত প্রকাশ করার জন্য সে মিটিং মিছিল ইত্যাদি করতে পারবে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে না, ইয়ের মধ্যে সংবিধানের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা, না পুলিশ, না স্যার পুলিশ যে জায়গাটাতে অনুমতির কথাটা বলে সেটা হচ্ছে পুলিশ অ্যাক্টে, সংবিধানে আছে আমার সভা সমাবেশ করার অধিকার, কিন্তু পুলিশ হচ্ছে আটকে দেয় ওই জায়গাটাতে। তো এখন হচ্ছে তাহলে পুলিশের অনুমতির দিকেই তারা তো চেয়ে থাকে কেন? বিএনপি যদি এখানে হাজারের লোক জড়ো করে, তাহলে পুলিশ কি আসলে সেটা আটকাতে পারবে? পারবে না কেন? গুলি মারবে, লাঠি মারবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে, যেটা করছে সেটা দেখা যাচ্ছে। কারো সাধ্য আছে বাংলাদেশে যে পুলিশ একবার না করলে পরে বাংলাদেশের পুলিশকে এত দুর্বল মনে করবেন না। তারা তাদের মানে সবলতা এবং সাফল্য, তাদের শক্তি তারা বারবারই প্রদর্শন করে আসছে। তো এই যে পরিস্থিতিটা আর কি, মিটিং করতে দিব না, অনুমতি লাগবে। সংবিধানে যেখানে অনুমতির কথা বলা হয় নাই, সেখানে ওই আইন দিয়ে, অ্যাক্ট দিয়ে আর রুল দিয়ে, রেগুলেশন দিয়ে তো আপনি এটা করতে পারেন না। যাই হোক, তবুও অনুমতিটা যদি সহজেই যদি দিয়ে দেওয়া হতো, এমন ক্ষেত্রে, এমনকি প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা অনুমতি দিলে একটা সভা করার জন্য কোনো একটা মাঠের মধ্যে, ময়দানের মধ্যে বা ইয়েতে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো কিছু যায় আসে না, তাতে কারোর কিছু ক্ষতি হবে না। কিন্তু সরকার জানি না কেন আর কি অনুমতি দেন না। সরকার দেন না মানে তার সংস্থার মাধ্যমে আর কি দেওয়া হয় না। এই পরিস্থিতিতে তখন একটা কণ্ঠরোধকারী যখন একটা মানে অবস্থা দাঁড়ায়, তখন রাজনৈতিক দলগুলো তারা আছেন, যে প্রধান সাহেব আছেন এখানে, উনি তো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত, উনি জানেন, তাহলে রাজনৈতিক দল রেখে লাভটা কি? যদি কোনো কিছু আমার কর্মসূচি বা আমার কোনো কর্মকাণ্ড করতে, মানে কোনো তৎপরতা চালাতে গেলে, সাংগঠনিক কাজ করতে গেলে বাধা দিবে, তাহলে তো আর দরকার নেই। তখনই বলা হয় যে আস্তে আস্তে বোধহয় তাহলে পরে একটি দলের দিকে, অর্থাৎ বিএনপির অভিযোগটা আপনি ভিত্তিমূলক বলে ধরছেন, যেটা 75, হ্যাঁ, একেবারে ভিত্তিহীন নয়, এটাই বলবো আর কি। জি স্যার, আপনার কাছে আবার আসবো একটু। প্রধান ভাই, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে লেনিন ভাইয়ের কথা আপনি শুনছিলেন, তো যে সময় হয় সে সময় তো আপনার জাসদের একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তো আপনি কি বলবেন এই ব্যাপারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সেই সময় ছাত্রলীগ করতাম, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীনে আমরা আওয়ামী লীগের পেটের মধ্যে ছিলাম আর কি, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
দেশ স্বাধীনের পরে আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে নেতারা সেই সময় বঙ্গবন্ধুর কাছে কিছু প্রস্তাব উত্থাপন করেছিলেন। যেমন বলেছিলেন যে একটা বিপ্লবী জাতীয় সরকার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দলসমূহ নিয়ে একটা সরকার করা হোক, যেই সরকার মুক্তিযুদ্ধের যে অসম্পূর্ণ যে দিকগুলি আছে সেই কাজগুলি সম্পন্ন করবে। বঙ্গবন্ধু সেই সময় উনি যখন পাকিস্তান ফিরলেন, উনি তাজউদ্দিন সাহেবকে প্লেনে নেমে উনি কয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হব। উনি শেরুলকে বলছেন উনি প্রধানমন্ত্রী হবেন, তাই না? এবং উনি সংসদীয় গণতন্ত্রের ধারায় উনি দেশ পরিচালনা করবেন। এবং ৭৩ সালে নির্বাচনও করেছেন। নির্বাচনে কি হয়েছে আমি সে আলোচনা যাচ্ছি না। উনি সংসদীয় রাজনীতির ধারায় উনি গিয়েছেন। অনেক পরে যখন দেশ মোটামুটি, এখন বলেন যেখানে হটকারিত হয়েছে, অনেক কথাই বলতে পারেন, যখন দেশ অন্যরকম, সেই সময় উনি, আমি বলবো উনি সোভিয়েত ইউনিয়নের পরামর্শ বা কারো পরামর্শ হোক, যেমন বাথ পার্টি সোশ্যালিজম ছিল রাশিয়া, ইরাকে, বা মোহাম্মদ গাদ্দাফির গ্রিন রেভলিউশনের যে পার্টি ছিল, তাই না, এক পার্টি, এক ধরনের সমাজতন্ত্র। আমাদের সংবিধানের বেসিস ভিত্তি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম, জাতীয়বাদ। আমরা যখন আলাদা হয়েছি বঙ্গবন্ধুর কাছ থেকে, আমরা আমাদের কথাগুলি বলে আলাদা হয়েছি। আমাদের মধ্যে অপরিপক্কতা থাকতে পারে, কিন্তু কথা বলার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। যাই হোক, এরপরে উনি এই সংসদীয় ধারাটাকে বাইপাস করে উনি একদলীয় শাসনে গেছেন। এখন এই আলোচনাটা আমি অবান্তর মনে করছি এই কারণে আমরা ওই আলোচনাটা না যে আমরা বিএনপিও যে কথাটা বলতে যাচ্ছে, তাই না, মিলিটারি দিয়ে ক্ষমতা দখল করে ডেমোক্রেসি হয় না। ওনারা যেটা বলছেন বহুদলীয় গণতন্ত্র, কিছু বহুদলীয় গণতন্ত্র, ওনারা যে পার্টিগুলি ব্যান্ড ছিল, যেই পার্টি নিষিদ্ধ ছিল রাজনীতিতে, মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করার জন্য, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, তখন আমাদের একটা প্রভিশনারি গভর্নমেন্ট ছিল, একটা অস্থায়ী সরকার ছিল আমাদের, সেই সরকারের যারা বিরুদ্ধাচরণ করছে সেই দলগুলিকে ওনারা রাজনীতি করার সুযোগ দিয়েছেন আন্ডার পিপিআর, রাজনীতি দলগুলি দিয়ে। ওনারা বলছেন আমরা বহুদল গণতন্ত্র দিচ্ছি। এই যে রাজনীতি অবিমিশ্রকারিতা, তাই না, এটাই বাংলাদেশের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। আজকের দিনে আমার ধারণা এই বিতর্কের কোনো প্রয়োজন নেই। আমরা একটা ভালো শাসন চাই। এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে, একটা দেশ, বঙ্গবন্ধু দেশ পেয়েছে, এটা উন্নয়ন, এই বর্তমান সরকার কিছু লক্ষ্য স্থির করেছে, তাই না। আমরা চাই একটা সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা, সাম্প্রদায়িকতা বিহীন চাই আমরা, তাই না। আজকে সেই বিতর্কটি হওয়া উচিত। আমি ভালো শাসন চান, এখন কি ভালো শাসন নেই? না, নেই। এটার জন্য এটা চোখে আঙুল দিয়ে দেখে তো কোনো প্রয়োজন হয় না। এটা আপনারা দেখতেছেন বাংলাদেশে কিভাবে চলতেছে, তাই না। ফলে হাউ উই ক্যান ডেভেলপ এ টলারেন্স সোসাইটি, সহনশীল সমাজ, ডেমোক্রেসি যেটা বেসিস, সেই ক্ষেত্রে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। এবং যে সংঘাতময় পরিবেশ তৈরি করছি আমরা আমাদের নিজের আচরণ দিয়ে, আমার ধারণা, তাই না, এটা বাংলাদেশের রাজনীতিকে আবার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ঠেলে দিবে। আমি সেই জায়গাটাই সতর্ক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। লেনিন ভাই, আপনার কাছে আবার আসি। প্রধান ভাই যেটি বলছেন দেশে ভালো শাসন নেই, এই জায়গাটা আপনি আলোচনা করবেন। আর একটু উপজেলা নির্বাচনে আপনার কাছে আসতে চাই। 3 ধাপের নির্বাচন শেষ হলো, আরো 2 ধাপ বাকি আছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি কম ছিল। প্রথম ধাপে ছিল আপনার 43.23%, দ্বিতীয় ধাপে সেটি 41.25, তৃতীয় ধাপে এসে 41.41%। আরো 2টা ধাপ তো বাকি রয়েছে। এবং আমরা যদি দেখি এখানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের এই যে 30শে ডিসেম্বর যে নির্বাচন হলো, সেখানে এমপি প্রার্থীরা যে পরিমাণ ভোট পেয়েছিলেন, এইখানে অনেক কম ভোট তারা পাচ্ছেন। অর্থাৎ যারা আওয়ামী লীগের হয়ে আপনার উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন, এক একটা উপজেলাতে, যে উপজেলাটি একটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী আসন, সেখানেও অনেক কম ভোট পাচ্ছেন। তার মানে কি আওয়ামী লীগের যারা ভোটার তারাও কি আগ্রহ হারিয়ে ফেলছেন উপজেলা নির্বাচনে? আমাদের এখানে ভোটের একটা বৈশিষ্ট্য আছে, যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে তেমন যান না। আপনি দেখবেন সকল গভর্নমেন্টের আমলেই যে উপনির্বাচন যখন হয় তখন কিন্তু খুব একটা ভোটার ওখানে যায় না, কারণ উপনির্বাচনের ফলাফল মোটামুটি ধরে নেওয়া হয় যে এটার আর কি হবে। এখন আমাদের 30শে ডিসেম্বরের নির্বাচন ছিল ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণের নির্বাচন। স্বাভাবিকভাবেই সেখানে ভোটের হার বেশি পড়ার কথা ছিল, বেশি পড়েছে। আর এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি এবং যেই তাদের ঐক্য জোট, ঐক্য ফ্রন্ট, তারা এই স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন তারা বর্জন করলো। এবং এই নির্বাচনটি বর্জন করার ভেতর দিয়ে একদিকে বিএনপি যেমন একটা আত্মঘাতী পদক্ষেপ নিল, তারা ভোট এবং গণতন্ত্রের যেই সুযোগ নেওয়া, যে পার্লামেন্টের ভিতরে বাইরে বা মানুষকে সংগঠিত করা বা এই ভোটের ভেতর দিয়ে জনগণের কাছে তাদের কথা বলা, সেইগুলো ত্যাগ করে তারা নিজেদেরকে আইসোলেটেড করে নিল। আর অন্যদিকে জনগণও দেখলো যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, হ্যাঁ,
যদি জনগণ মানে কি আওয়ামী লীগের যারা ভোটার তারাও কি বিএনপি না আসার কারণে আগ্রহ হারিয়ে ফেলেছে? ন্যাচারালি সব ভোটারই আপনি উৎসাহ হারিয়ে ফেলে। কারণ আমি যদি ধরেই নেই যে আমি ভোটটা না দিলেও এখন এই প্রার্থী তো আর বেশি নাই, এটা তেমন কিছু এসে যাবে না, তখন ওই আগ্রহটা তো কমে যায়। এটা আমাদের যেমন ঢাকার মেয়র ইলেকশনে কিন্তু আমরা দেখেছি। সুতরাং এটা প্রধান দায় দায়িত্ব যদি হয় সেটা হচ্ছে বিএনপি এবং বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে নির্বাচনে যে উৎসব মুখর পরিবেশে মানুষ যে ভোট দেওয়ার প্রতি যেরকম আগ্রহ ছিল সেই আগ্রহটা তেমন। আপনার কাছে আবার আসবো, আমি একটু ফোন নিয়ে আসি। যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছিলাম, আবুল কালাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে মুফাজ্জল করিম স্যারের কাছে। জি, ওনারা যে এখন পর্যন্ত কোনো একটা সুষ্ঠু একটা আন্দোলন করতে পারলো না এবং নেত্রীকে বাইর করতে পারলো না, ওনারা মানে কি বিএনপির কথা বলছেন নাকি? মুফাজ্জল করিম স্যার তো কোনো দল করেন না, আপনি কি বিএনপির কথা বলছেন? জি স্যার, বিএনপির কথা বলছি। ভবিষ্যৎ ওনাদের পরিকল্পনা কি? অর্থাৎ বিএনপি এখনো পর্যন্ত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, এটি বলছেন? জি ধন্যবাদ আপনাকে। মুফাজ্জল করিমের প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করবো। লেলিন ভাই, এর আগে যে আরেকটি প্রশ্ন আমার কাছে ছিল যে প্রধানমন্ত্রী যেটি বলছেন যে দেশে এখন সুশাসন নেই, এখন দেখেন এটা সুশাসনের মাত্রা ভালো এবং মন্দ, হ্যাঁ মন্দ, খুব মন্দ, ভীষণ মন্দ, এটাকে আপনি নানান ভাবে এটার মাত্রিকতা করতে পারেন। সুশাসনের এই ডেফিনেশনটা কি? সুশাসনের ডেফিনেশনটা যদি বলেন, হ্যাঁ, তাহলে আমি বলবো যে ইয়েস, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো আমাদের অনেক কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে, কিন্তু নেই যখন বলে দেন, একেবারে নাকচ করে দেন, তে সেটা আমি বলি যে এটা সত্যের অপলাপ। বাংলাদেশে সুশাসন বলতে যদি এটা বুঝি যে মানুষের ভাতের নিশ্চয়তা আছে কিনা, পেটে ভাত নাই আর সুশাসন সুশাসন বললেন, আমি মনে করি যে হ্যাঁ, মানুষের ভাতের নিশ্চয়তা আছে। দারিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা 25% নিচে নেমে এসছে। মানুষের পার ক্যাপিটা ইনকাম এখন $2000 উন্নীত হয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। শিক্ষার ক্ষেত্রে বিপুল উন্নতি হয়েছে। নারীর ক্ষমতায়নের প্রশ্নে বিপুল অগ্রগতি হয়েছে, যেখানে প্রতিটি স্কুল এবং কলেজ পর্যায়ে যদি যান 55% যেই ছাত্রছাত্রীর মধ্যে 55% হচ্ছে মেয়েরা। আজকে নিজস্ব অর্থায়নে আমরা মেগা প্রজেক্ট, বিশেষ করে পদ্মা ব্রিজ আমরা করছি মাথা নত না করে, হ্যাঁ, এবং সুশাসনের অংশ তো ডেভেলপমেন্ট, উন্নয়ন বাদ দিয়ে কেবল আমি সূচকের মধ্যে একটি হচ্ছে উন্নয়ন, আর অন্যগুলো আমি একটা তো বলি না, আমি অনেকগুলো বললাম। আমি শেষেরটা বললাম যে ডেভেলপমেন্ট বলেন, আপনি জীবনযাত্রার মান উন্নয়ন বলেন, ইকোনমি বলেন, খাওয়া বলেন, শিক্ষা বলেন, যেই মৌলিক অধিকারগুলোর কথা আমি বলেছিলাম প্রথমে, সেই মৌলিক অধিকারগুলো যদি না থাকে তাহলে তো আমি বলতে পারবো না যে সুশাসন আছে। সেই মৌলিক অধিকারগুলো আছে, কিন্তু এইটা বাস্তবতা যে আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে উন্নয়নশীল অবস্থান থেকে আমরা এখন দরিদ্র অবস্থা থেকে উন্নয়নশীলে পৌঁছেছি। কাজে আমাদের কোনো ক্ষেত্রেই আমরা একেবারে বলতে পারবো না যে আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য অর্জিত হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত সকল ক্ষেত্রেই আমাদের অনেক কিছু করণীয় রয়েছে, অনেক সীমাবদ্ধতা আছে, অনেক অসম্পূর্ণতা রয়েছে। সেইটা সুশাসনের ক্ষেত্রেও আমি মনে করি যে অসম্পূর্ণতা আছে। জি ধন্যবাদ আপনাকে মুফাজ্জল করিম স্যার। আপনার কাছে আসি, সে দর্শকটি প্রশ্ন করেছেন, আমি জানি না আপনি সেটা উত্তর দিবেন কিনা, তবে আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। লেলিন ভাই যেটি বলছেন যে বিএনপি না থাকার কারণেই অনাগ্রহ, এটা আমরা দেখি যে প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি না থাকলে এক ধরনের অনাগ্রহ ভোটারদের মধ্যে থাকে। আবার পাশাপাশি আমরা দেখেছি এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তার 100-র বেশি নেতাকে তারা বহিষ্কার করেছে যারা উপজেলা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ছিলেন। তো এই যে তৃণমূলে তো উপজেলা নির্বাচনে আগ্রহ ছিল, এটিকেই আপনি কিভাবে দেখেন যে কেন্দ্রের আগ্রহ নেই কিন্তু তৃণমূল আগ্রহী? আচ্ছা, এই প্রশ্নটা আপনি একটু পরে আবার, কারণ আমি দর্শকের প্রশ্নটা জবাব দিই। যদিও এটা আমার দায়িত্ব নয়, বিএনপি কেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারছে না বা আন্দোলন গড়ে তুলতে পারছে না, তবুও একজন দর্শক হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে বাইরে থেকে যা মনে হয় বিএনপি যে করবে, সাংগঠনিকভাবে বিএনপির সামর্থ্য এখন সেরকম নেই। কারণ আন্দোলন কথাটা বহুত বড় কথা। আমরা যারা সেই পাকিস্তানি আমল থেকে দেখে আসছি আন্দোলন কি, আন্দোলন খালি কথায় কথায় একটা হুইসেল বাজালে পরে আন্দোলন হয় না। আন্দোলনের জন্য
অনেক প্রচেষ্টা লাগে, আন্দোলনের জন্য সাংগঠনিক তৎপরতা লাগে। বিএনপির সাংগঠনিক তৎপরতা নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি একটা বড় রাজনৈতিক দলের একজন প্রধানকে জেলের মধ্যে রেখে দিবেন, তবে দ্বিতীয় ব্যক্তি যে সেও দেশের বাইরে জেলের দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে জেলের দেশের বাইরে আছে, তারপরে এখানে মিটিং মিছিল ইত্যাদি একটু আগে বললাম আর কি, এগুলো করতে দেবেন না। এই সমস্ত নানা কারণে বিএনপি এখন ঠিক সাংগঠনিকভাবে দাঁড়াতে পারছে না। না দাঁড়াতে পারলে পরে হবে না, খালেদা জিয়ার মুক্তি বলুন, আন্দোলন বলুন, আর যাই বলুন, হবে না। তবে হ্যাঁ, বিএনপির যা আমরা শুনি বক্তব্য যা শুনি, তারা চেষ্টা করছেন এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণের জন্য। সেই জন্য তাদের কি করবেন, তারা কি কি ব্যবস্থা নেবেন সেটা তারা জানেন। তবে বোধহয় কিছু একটা করবেন সেরকম একটা তৎপরতার একটা আভাস পাওয়া যাচ্ছে। তা যদি না হয় তাহলে বাংলাদেশে প্রধান বিরোধী দল বা সত্যিকারের বিরোধী দল বলতে কিছু থাকবে না। আপনি গৃহপালিত বিরোধী দল দিয়ে নিশ্চয়ই দেশের উন্নতি বা গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে না। কিন্তু যদি সত্যিকারের একটা ভালো বিরোধী দল চান, যারা গঠনমূলকভাবে আপনার সমালোচনা করবে, বিরোধিতা করবে, তাহলে পরে এরকম বিএনপির মধ্যেও একটা শক্তিশালী বড় দলের দরকার আছে। তো আমাদের বোধ একটু অপেক্ষা করে, দর্শকের উদ্দেশ্যে বলছি, একটু অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন, দেখেন বিএনপি কিরকম দাঁড়ায় আর কি। আচ্ছা, এবার যে প্রশ্ন করেছিলাম তৃণমূলের আগ্রহ ছিল এই উপজেলা নির্বাচন নিয়ে, বিএনপির 100-র বেশি তারা তৃণমূল পর্যায়ের নেতাকে তারা বহিষ্কার করেছে যারা নির্বাচনে অংশ নিতে চাচ্ছিলেন। তো কেন্দ্র চাচ্ছে না, কিন্তু তৃণমূলের নেতারাই তো আসলে এই যে স্থানীয় সরকারের নির্বাচনগুলিতে অংশ নেন। তো এই যে বহিষ্কার করে আপনি বলছিলেন স্যার সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল হয়ে গেছে, তাহলে কি সাংগঠনিকভাবে আরো দুর্বল হবে কিনা? দেখুন, আমি মনে করি না, এই জন্যও মনে করি না, কারণ রাজনীতিতে বলুন বা প্রশাসনে বলুন, সবখানে বলুন, একটা চেইন অফ কমান্ড বলে একটা কথা আছে। অর্থাৎ যে সিদ্ধান্তটা আপনার হাইকমান্ড নেবে বা যে সিদ্ধান্তটা দলীয়ভাবে শীর্ষ পর্যায় থেকে নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা অবশ্যই যারা মাঠে ময়দানে যারা আছেন, সেটা উপজেলা পর্যায়ে হোক আর ইউনিয়ন পর্যায়ে হোক, তাকে মানতেই হবে। পছন্দ না হলে মানতে হবে। এটা হচ্ছে দলীয় শৃঙ্খলার ব্যাপার। তা না হলে পরে তো আপনি একটা দল চালাতে পারবেন না। এখন দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। কি কি কারণে করবে না সেটা তারা ব্যাখ্যা দিয়েছে এবং এটা জানা কথা। বিশেষ করে 30শে ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচনে, একাদশ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে তারা ঠিক করেছে এই নির্বাচনে গিয়ে কোনো লাভ নাই, তারা এটাকে বাতিল ঘোষণা করেছে। সেখানে যেহেতু এরা যারা বিদ্রোহ ঘোষণা করে গেছে তাদেরকে আগেই সতর্ক করা হয়েছিল যে কেউ যদি তারপরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি নির্বাচন করেন তাহলে তাকে বহিষ্কার, তাই করা হচ্ছে আর কি। এতে করে আমি মনে করি না যে দলের কোনো সাংগঠনিক দিক দিয়ে আরো দুর্বল হবে। তার কারণ যারা যে কয়জন বিদ্রোহ করলেন, 100 জন, 100 জনের বেশি, আমরা সবচেয়ে খবর ছিল 104, যাই হোক, উপজেলায় তো মোটে 490 না কতজন, তাহলে না ধরলাম যে 490 জনকেই তারা বহিষ্কার করলো। তাতে যে একটা এত বড় দল যে একেবারে মুশড়ে পড়বে, মুক্তপুরে পড়বে, এটা মনে করে। কারণ নিচের দিকে আমরা উপরের দিকে যাই দেখি না কেন, নিচের দিকে কিন্তু শুধু 1-2 নয়, যথেষ্ট মানে আপনার গুণ সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন নেতারা ওই পর্যায়ে রয়েছে, তৃণমূল পর্যায়ে রয়েছে। একটি উপজেলার উদাহরণ দিই আমি আপনাকে, নাম বলছি না। সেখানে শুধুমাত্র অমুক যা বলবেন, উপজেলা বিএনপির যিনি চেয়ারম্যান বা উপজেলা আওয়ামী লীগের যিনি চেয়ারম্যান, তিনি যা বলবেন সেটাই শেষ কথা, এরকম নয়। বা তিনি যদি কোনো কারণে যদি নিষ্ক্রিয় হয়ে পড়েন, যদি না পারেন, যে তার যে দল আর চলবে না তা নয়, সেখানে তার সমপর্যায়ের আরো অনেকেই থাকে। অতএব দল থেকে, তবে ওই যে হাইকমান্ডের কথা বললাম, হাইকমান্ড থেকে সঠিক সিদ্ধান্ত, সঠিক নেতৃত্ব, সঠিক ঘোষণা সময় মতো আসতে হবে। হাইকমান্ডে যদি কোনো রকমের সেটাতে কোনো ব্যর্থ হয় তাহলে পরে দলের জন্য নিশ্চয়ই কোনো মানে এটা ভালো কথা নয় আর কি। আচ্ছা, লেনিন যে কতগুলো কথা বললেন আর কি, এটা একটু আমি ধরিয়ে দিই। লেনিন যে সমস্ত উন্নয়নের কথা বলছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশে এখন নিজেদের টাকায় আমরা সেতু বানাচ্ছি, পদ্মার সেতুর মতো সেতু। আমাদের শিক্ষা, আমাদের আয়ু, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি সব দিকে বাংলাদেশে এখন একটা রোল মডেল হয়েছে, এটার সন্দেহ নেই। এগুলো আমি বিনীতভাবে বলতে চাই, এগুলো হচ্ছে সব
সামাজিক সূচক, এটা সামাজিক সূচক, এগুলোর উন্নয়ন হয়েছে সামাজিক। সামাজিক সূচকের উন্নয়ন কি কি কারণে হয়? বিশেষ করে দেশের যে আপনার কর্মী বাহিনী আছে, আমি সব সময় সব অনুষ্ঠানে বলি, সব আলোচনা অনুষ্ঠানে বলি, প্রথম কর্মী বাহিনী আমার বাংলাদেশে হচ্ছে কোটি কোটি কৃষক, যারা 73-74-এর দুর্ভিক্ষ যারা দেখেছে, সেই তার বাবা দেখেছে, তার দাদা দেখেছে, তখন বাংলাদেশের এখানে খাদ্যাভাব ছিল। সেই বাংলাদেশকে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে যে কে? এটা সচিবালয় থেকে হাল চাষ করা হয় নাই, বা গুলশান বনানী ধানমন্ডি ইত্যাদি থেকে হয় নাই, এটা ওইখানকার ওই এরাই কৃষকরাই করেছে। অতএব প্রথম আমি সেলুট করি তাদেরকে। দ্বিতীয়, আমাদের দেশের 15-20-25 বছরের যে সমস্ত যুবকরা তারা বিদেশে যাচ্ছে, লক্ষ লক্ষ, প্রায় 1 কোটির মতো, 80-90 লক্ষ যুবক কর্মী তারা আছে, বিদেশে আছে। তারা দেশে তারা ভাত খেতে পারতো না, তাদের কোনো সংস্থান আমরা দিতে পারি নাই। তাদেরকে বহু কষ্টে জমি জিরাত বিক্রি করে ধারটা নিয়ে এসে তারা গেছে ওখানে। গিয়ে তারা প্রমাণ করেছে যে বাংলাদেশের এই সমস্ত যে সমস্ত কর্মীরা, শ্রমিকরা, তারা বিশ্বের উন্নত মানের শ্রমিকদের মতো, লেখাপড়া যাই হোক না কেন। এবং তারপরে তারা অনেক টাকা পয়সা মাশাল্লাহ বিদেশ থেকে তারা রোজগার করে পাঠাচ্ছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নীরবে কাজ করছে আমাদের প্রায় 30-40 লক্ষ মেয়ে কর্মী গার্মেন্টসে, পুরুষ কর্মীও আছে। এই যে গার্মেন্টসের অবদান, আজকে আমরা এক মুহূর্তের জন্য মানে থিওরিটিক্যালি আমরা ধরে নেই যে সবগুলা গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে, 1 সপ্তাহ চলবে না, তাহলে বাংলাদেশ বসে পড়বে, এই অবস্থায় নয় কি? তো অতএব এই যে কতগুলো সেক্টর এখানে দেখুন, এখানে বেসরকারি খাতের কথা বলছেন আপনি। আমি বেসরকারি খাতের কথা বলছি, এবং সরকারি বেসরকারি বড় কথা হচ্ছে গিয়ে কর্মী বাহিনী। জি। কেউ মাঠে কাজ করছে, কেউ বিদেশে কাজ করছে, কেউ কারখানায় কাজ করছে। এই কর্মী বাহিনীর কারণেই কিন্তু বাংলাদেশ উপরে গেছে, এবং এই সূচকগুলো যেগুলো আর কি, সেগুলাতে কিন্তু এরাই কিন্তু রক্ত সঞ্চালন করেছে বা করতেছে, সবসময় করতেছে। এবার আমি খুব মানে সোজাসুজি একটা কথা বলতে চাই, যে দেশে সুশাসন নাই, এটা মানতেই হবে আমাদের। কেন নাই? আছে শতকরা 2-3 জনের জন্য বা 5 জনের জন্য আছে, যারা দোজ হু ক্যান বাই জাস্টিস, যারা সুশাসন কিনতে পারে, যারা সুবিচার কিনতে পারে, কেনার ক্ষমতা আছে, তাদের জন্য আছে। আপনি যদি মনে করেন যে একটা কৃষক বা একটা সাধারণ মানুষ, একটা শ্রমিক, সে চাইলে পরেই সুবিচার পাবে একটা অফিসে আদালতে গিয়ে, এটা আকাশ কুসুম কল্পনা। তো এখানেই কিন্তু আবার আমাদের শতকরা 85 জন মানুষ হচ্ছে ওই শ্রেণীর, জি, বা এমনকি 90 জন মানুষ হচ্ছে ওই শ্রেণীর। তারা যদি এটা যদি সহজলভ্য না হয়, তাহলে কি হবে? আর লাস্ট একটা কথা যেটা আমি জোর দিয়ে সবসময় বলি, সেটা হচ্ছে গিয়ে মাথাপিছু আয়ের কথা আমরা বলি। এমন মাথাপিছু আয় মানে কি? মাথাপিছু আয় মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের যত মানুষ আছে সকলের সব আয় করে যোগ করে তারপরে সেটা গড় বাইর করা। এখন দেখুন এটার মধ্যে শুভঙ্করীর ফাঁকিটা সাংঘাতিক রকমের। বাংলাদেশের শতকরা 2-3 বড় জোর 4% লোকের কাছে আছে সমস্ত সম্পদ, সব কিছুর মালিক তারা, কল কারখানা, ধনী, কি বলে, জমি জিরাত, সমস্ত কিছু। সর্বোচ্চ আয় এবং সর্বনিম্ন আয়ের ব্যবধানটা অনেক বেশি, রাইট। এবং এই যে সর্বনিম্ন আয় যারা আর কি, এই যে বৈষম্যটা আর কি, সর্বনিম্ন আয়ের ক্ষেত্রে যারা আছে তাদের সংখ্যাই কিন্তু শতকরা 85-90 জন। কেমন? তাহলে এদের গড় করেন আপনি, এদের গড় করলে পরে আপনার দিন আনি দিন খাই এই অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমি একটু নাজমুল হক প্রধান ভাই আপনার কাছে আসতে চাই। স্যার একটু কথা বলছিলেন যে বিএনপি মতো একটি বড় দল, তারা সংসদে নেই, বা প্রধান বিরোধী দল, মাঠের বিরোধী দল তাদেরকে বলা হয়, গৃহপালিত বিরোধী দলের কথা তিনি বলছিলেন। তো এবার আমরা দেখেছি যে জাতীয় পার্টি গত সংসদ বিরোধী দলে ছিল, এবার তো তারা একেবারেই বিরোধী দলে, গতবার সরকারও ছিল পাশাপাশি, এবং আপনারা যে 14 দলে আছেন তারাও বিরোধী দলে থাকবেন। তো এই জায়গাটা আপনারা কতটুকু পূরণ করতে পারবেন? এটা হচ্ছে একটা নতুন ফেনোমেনা এটা বাংলাদেশের রাজনীতিতে। এটা আমি কি বলবো, আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করছিলাম জি রাজনীতিতে, এবং আমাদের সংবিধানে ওখানে বিরোধী দলের আসন, তার মর্যাদা, পদমর্যাদা, এভরিথিং ডিসাইডেড আছে পার্লামেন্টে। কিন্তু প্র্যাকটিক্যালি ইট ইজ ইন কনস্টিটিউশন, বাট এটা বাইরে এটা নেই, এখন এইভাবেই চলছে। তো ফলে এই বিষয়ে আলোচনা আমি খুব বেশি আগ্রহ প্রকাশ করছি না আর কি, যে কেন এরকম হচ্ছে। বিরোধী দল আপনি ধরুন, এই যে প্রস্তুন দেখলাম আজকে পত্রিকার ছোট্ট নিউজ আছে আপনাদের, এই যে গোলাম কাদের সাহেব নেই, উনি নাকি বিরোধী রাজনীতি করতে চাইছিল, এই কারণে ওনাকে ওখান থেকে সরিয়ে আবার
রসদ করা হয়েছে, তাই না? গত সপ্তাহে যিনি বিরোধী দলের নেতা ছিলেন এবং তিনি উপপ্রধান। তার ফলে এখানটায় বিরোধী রাজনীতি হওয়ার কোনো সুযোগ এই নেই। ওবায়দুল কাদের সাহেব যিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি বলছিলেন ইলেকশনের পরে, হ্যাঁ বিরোধী দলে যান, বিরোধী দলে যান। বিরোধী দলে ঠেলে দিয়েও তো বিরোধী নিতে পারছেন না, সবাই সরকারি দলে থাকতে চায়। ফলে এখানে একটা সরকারি দলের নতুন ধরনের মজা পেয়ে গেছে রাজনীতিবিদরা, ফলে কেউ আর বিরোধী দলে যেতে চায় না, ফলে নতুন কোনো বিরোধী দল হতে হবে। আর বিএনপির জন্য সেই জায়গাটা পূরণ খুব ডিফিকাল্ট এই কারণে, কারণ বিএনপি ক্ষমতা থাকাকালীন জামাতের সঙ্গে ক্ষমতা থেকে এমন কতগুলি কাজ করেছে যে কাজগুলির জবাব বিএনপির কাছে নেই, কর্মীদের কাছে নেই। সে এখানে গ্রেনেড হামলা আপনার অস্বাভাবিক, সে জামাতিদের হাতে যারা যুদ্ধবাদী এদের হাতে পতাকা দিয়ে দেওয়া, জাতির পতাকা দিয়ে দেওয়া, তাই না? এই সমস্ত কাজগুলি করার কারণে বিএনপির কাছে, কর্মীদের কাছে এই নেতৃত্বকে নিয়ে আবার সংগঠিত হওয়ার কোনো সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি যদি বুঝে এটা, তাহলে বিএনপি উচিত হচ্ছে রাজনীতিও পরিবর্তন করা এবং নেতৃত্ব পরিবর্তন করা। আমি বঙ্গবন্ধু শেখকে ধন্যবাদ, আপনি খেয়াল করবেন উনি বিদেশ থেকে আসার পরে আওয়ামী লীগের অর্থনৈতিক প্রোগ্রামও চেঞ্জ করেছিলেন, উনি দীর্ঘদিন লড়াই করেছেন। এখন কি করছেন, ক্ষমতায় আসেন, এটা অনেক বিতর্ক করা যাবে না, আমি বলছি না, কিন্তু উনি বুঝেছেন যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে হলে আমাকে কি কি করতে হবে। বিএনপি সেই পুরনো জায়গাটাই, তাই না, ওই পুরনো জপমালা নিয়ে বসে আছে। তারেক সাহেব একটা করে ফরমান দেন আর ওনারা কাজ করেন। এই কাজ দিয়ে কোনো আন্দোলনও হবে না, বাংলাদেশের বিরোধী দলের শূন্যস্থানে ওনারা পূরণ করতে পারবে না। হ্যাঁ, ষড়যন্ত্র করতে পারবে। প্রধান এখানে যে একটা কথা আপনাকে বলে, আপনি যেটি বলছেন যে বিএনপি ক্ষমতা থাকাকালে যে কাজগুলো করেছে সেগুলো সন্তোষজনক জবাব তারা দিতে পারেনি, কিন্তু বিএনপি তো এই কথাটি বলছে তারা কি 8টি-7টি আসন পাওয়ার মতো দল? না, তা না। ওটা তো আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন রাত্রেবেলা কি হয়েছে 30 তারিখে, না, এটা আমরা বলে দিয়েছি। আর এখন ভোটে কেন আসতেছে না, তাই না? লোক তো বলে যে ভোট দিয়ে যাবো কি জন্য ভাই, ভোট তো হয়ে যাবে, ভোট না গেলেও হয়ে যাবে, তাই না? এমন কি যে দু একটা স্বতন্ত্র প্রার্থী আছে সেখানে মাইকিং করে বলা হচ্ছে, তাই না, যে বিএনপি লোকরা ভোট দিতে চান না, তো যাবে কেন পাবলিক? আওয়ামী লীগের ভোটাররা কেন যাচ্ছে? হ্যাঁ, এমনি তো হয়ে যাবে, আমার দরকারটা কি যাওয়ার কষ্ট আছে, আমার যাওয়ার দরকারটা কি? এমনি তো হয়ে যাবে, আমার প্রার্থী ডিক্লেয়ার হয়ে যাবে, দরকার নেই যাওয়ার। কিন্তু প্রতিযোগিতা নেই, কম্পিটিশন। 2.5 মাস আগে যে জাতীয় নির্বাচন হলো, নির্বাচন কমিশনের হিসাব বলছে 80% ভোট পড়েছে, এর মধ্যে 76% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। সেই ভোটারগুলো 2.5 মাসের ব্যবধানে এত অনাগ্রহী। আপনার নির্বাচন কমিশনার অনেক কথা, ওই যে প্রিজাইডিং অফিসার আমি দেখলাম মাঝখানে ঢাকার ভোটে, ওই বলছে ভোটটা এত আমরা এত লোক দেখলাম না, এত ওই যে আপনার মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে এই যে আনসার মারা গেল উত্তর সিটির, আমি তো বলছে যে কই লোক তো দেখলাম না, আপনি এখানে এত পার্সেন্ট 50% কাজ সিস্টেমে কাস্ট হয়ে গেছে, এটা সিস্টেমে হয়ে যাচ্ছে কাজ। জি, ধন্যবাদ। লেলিম ভাই, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে তৃতীয় ধাপে যেদিন উপজেলা নির্বাচন হলো সেদিন নির্বাচন কমিশন সচিব তিনি বলেছেন যে কত শতাংশ ভোট পড়লো তা নিয়ে ইসির মাথা ব্যথা নেই, ইসি দেখবে নির্বাচন শান্তিপূর্ণ হলো কিনা। তো আসলে এই যে কত শতাংশ ভোট পড়লো তা নিয়ে ইসির মাথা ব্যথা নেই, এই কথা বলে কি ইসি তার দায়িত্ব সারতে পারে? না, এটা তো এক অর্থে আপনি যদি আক্ষরিক অর্থে বলেন তাহলে ভোট কত পার্সেন্ট পড়বে, ভোট কম পড়বে না বেশি পড়বে, ভোটার আনার দায়িত্ব তো ইসির না। আচ্ছা, সুতরাং সেদিক থেকে তো ইসি এবার কিন্তু একটা ভোটার দিবস পালন করেছে, সেটা অন্য বিষয়। আমি বলছি যে পার্টিকুলারলি ভোটের পার্সেন্টেজ কম বেশি কি হবে না হবে এইটা ইসি ডিসাইড করবে না। ইসি গিয়া ঘরে ঘরের থেকে ভোটার আইনে কোন প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হবে না। সেদিক থেকে তো তারা ঠিক কথাই বলছে, এটা তো তাদের দায়িত্ব না, এই দায়িত্ব পলিটিক্যাল পার্টি বা যারা এইটার সাথে যারা অংশগ্রহণকারী তাদের বিষয়। এর আগে আপনি বলছিলেন যে বিএনপি না থাকার কারণে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে এত আগ্রহ, কিন্তু প্রধান ভাই যে কথাটি বলছেন যে আসলে সব আগে থেকে ডিসাইড হয়ে যায়, ভোটারদের মধ্যে এরকম মনোভাব কাজ করছে। এটা খুব ভালো লক্ষণ। দেখছেন যে এই যে এইবারের নির্বাচনের পরে নতুন মন্ত্রিসভা হলো এবং মন্ত্রিসভায় 14 দলের প্রতিনিধিত্ব নাই এবং নাজমুল হক প্রধান উনিও বললেন কারেক্টলি যে বলা হলো যে আপনারা সব বিরোধী দলের ভূমিকা পালন করুন। তা আমি তো দেখলাম যে এখন যদি মনে করেন যে 14 দলের প্রতিনিধি থাকতো তাহলে প্রধানের কথার সুর আর আমার সুরের মধ্যে পার্থক্য থাকতো না। প্রধান এখন বিরোধী দলের সুরে সুর মিলে কথা বলবেন এবং এটি বলার কথা, এবং আমরা বলেছি আপনি এইভাবে বলেন। তো সে কাজে উনি চেষ্টা করলেন যে বিরোধী দল হিসাবে তারা প্রথমেই এই নির্বাচনের যে ভোটের হার পড়া টড়া নিয়ে তারা তাদের স্ট্যান্ড প্রথমেই নিয়ে নিয়েছেন। যে কারণেই হোক, মানে যে কারণে ভোটার না যাক, যে বিএনপি না থাকা বা যে কারণে ভোটাররা না যায়, কিন্তু এই যে ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ সেটি গণতন্ত্রের জন্য কি শুভ লক্ষণ কিনা? বা আমি আবারও বলি যে গণতন্ত্রের জন্য আমাদের মতো দেশগুলোতে দেখেন ভোটের এই হার যদি ইউরোপের স্ট্যান্ডার্ড ধরেন তাহলে খুব ভালো, 41% ভোট পড়েছে, খুবই ভালো। 2014 সালে 60% পড়েছিল উপজেলাতে।
আমি বলি যে 41% ভোটও ইউরোপীয় স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ডে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে 12% ভোট পড়েছে, কেউ এটা নিয়ে প্রশ্ন করে নাই। কিন্তু ওখানকার রাজনৈতিক কালচার আমাদেরটা তো আলাদা। ইউরোপ না, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। ভোটের দিন ছুটিও থাকে না, ভোটের দিন ছুটিও থাকে না, ছুটিও থাকে না। কাজে বাংলাদেশ ন্যাচারালি, বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে মানুষ ভোট পাগল, তারা সুযোগ পেলে ভোটে দিতে যায় এবং তাদের মনে একটাই থাকে, কোনো প্রার্থী বা কোনো দলকে তারা বিবেচনা করে নিয়ে যখন ভোট দেয়, তারপরে যদি তার আশাকাঙ্ক্ষা অনুযায়ী তারা সেই ভূমিকাটা পালন না করে, মানুষ বসে থাকে 5 বছর পরে দেখাই দেবো আবার যখন ভোট আসবে। এবং ওই প্রেরণা থেকেই কিন্তু তারা বেশি বেশি হারে ভোট তারা দিতে যায়। এবার সেই ঘটনাটি মানে আপনার স্থানীয় সরকারের ক্ষেত্রে ঘটেনি, কারণ স্থানীয় সরকার নির্বাচনটি অর্থপূর্ণ হতে পারতো আরো যদি সকল দলের অংশগ্রহণ থাকে। ধন্যবাদ আপনাকে স্যার, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলেন, তারপরে আমি একটা প্রশ্ন করব। না, এবার এটা আমার কথাটা হচ্ছে আমাদের দেশের মানুষ ভোট পাগল, যেটা উনি বললেন, এটা তো জানা কথা, ব্রিটিশ আমল থেকে, আজ নতুন না। প্রশ্ন হচ্ছে মানুষের এই আগ্রহটা আস্তে 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 কর্পূরের মতো উড়ে গেল কেন বা যাচ্ছে কেন? এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে দুইটা বড় নির্বাচন, 2014 সালের এবং 2018 সালের নির্বাচন। এই দুইটা দেখে মানুষ হতাশ হয়ে পড়ছে। 2014 সালে বিএনপি যায় নাই, ঠিক আছে, কিন্তু তারপরে যেটা হয়েছে মানে একতরফা ভাবে, এটা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য খুব ইয়ে হয় না, মনে হয়েছে যে এটা ওয়াকওভার পাওয়ার মতো। 2014 সালে 2018 সালের 30শে ডিসেম্বরে মানুষ খুব আশায় বুক বেঁধেছিল। তার কারণ কি, যে সর্বদলীয় একটা সম্মেলনের মতো হয়েছে, যেখানে খুব একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সব দলকে নিয়ে আলোচনা করে তাদের মধ্যে একটা কনফিডেন্স, একটা আস্থার সঞ্চার করতে সমর্থ হয়েছেন। এবং তারাও তখন বলেছে যে হ্যাঁ আমরা অংশগ্রহণ করব, হারি জিতি নাইলাজ। কিন্তু সেইটা গিয়ে দেখা গেল কি, যে আস্তে আস্তে সেটা উবে যেতে থাকলো, যেটা গিয়ে এখন মানে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনটাও একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা শোনা যায়। স্যার আমার এই বিষয়ে বোঝা গেছে, আমার এই কারণে আমি শেষ করে ফেলি যে এই কারণেই কিন্তু মানুষ মানে ভোটের উপরেই তাদের আস্থা হারিয়ে গেছে। ওই যে যেটা একটু আগে প্রধানমন্ত্রী যেটা বললেন যে ভোট দিতে যাবো কেন, ভোট তো দেওয়াই হয়ে গেছে, গেলে পরে দেখবো ভোট দিয়ে দিয়েছে বা এই সেই সমস্ত কথা, মানুষ একটা বীতশ্রদ্ধ হয়ে গেছে। এটা খুবই খারাপ। মানুষ যে সিনিক্যাল অ্যাটিটিউডটা যেটা ডেভেলপ করতেছে, এটা খুবই খারাপ, গণতন্ত্রের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই স্যার, যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন বলে বিএনপি অভিযুক্ত করে, দাবিটি করে, সেটা প্রধান ব্যক্তিকে বলছিলেন শুরুর দিকে যে জিয়াউর রহমান প্রকারান্তরে যুদ্ধাপরাধী বা অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, এটি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র। এটা হচ্ছে কি অন্য একটা ইস্যু, যেটা উনি বললেন যে যুদ্ধাপরাধী বা মুক্তমুখকে যে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। কিন্তু মৌলিক যে প্রশ্নটা আর কি বহুদলীয়, এইটার ব্যাখ্যাটা তো খুব সহজ। সবগুলা দল, সবগুলা খবরের কাগজ ইত্যাদি সব বন্ধ করে দেওয়া হলো, একদম কুল্লু খালাস। একটা দল থাকবে, তার নাম হচ্ছে বাকশাল, এমন, এবং সেই বাকশালে সকলকে যোগদান করতে হবে আহ্বান জানানো হলো, যার জন্য সরকারি কর্মচারী আমরা, তারপরে ইয়েরা, ওই যে সেনাবাহিনী, হেন তেন সবাই গিয়ে বাকশালে। ধন্যবাদ, একটু শেষ করি। জি স্যার। আচ্ছা, সরি। তো এই যে একটা পরিস্থিতি যেটা হয়েছিল, এটা থেকেই আর কি জিয়াউর রহমান ক্ষমতায় এসে এটা থেকে উত্তরণের জন্য বলেন না সব দল খুলে দিলাম, আবার আপনাদের সাইনবোর্ড লাগান, আপনাদের কাজ করুন। ধন্যবাদ আপনাকে। প্রধান আপনার কাছে আছে, এটা হচ্ছে স্যার যেটি বলছিলেন যে বীতশ্রদ্ধ হয়ে গেছে মানুষজন ভোটের প্রতি, তো এটি কাটানোর জন্য আসলে কি করা যেতে পারে? এই কাটানোর জন্য আসলে আমরা তো স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় মার্কা মুক্ত চাই। আচ্ছা, আমরা বিগত 30 তারিখের নির্বাচনটা যেভাবে হয়েছে সেই কারণে মনে করছি যে পারস্পরিক সৌহার্দ্যটাও, একই গ্রামে একই পরিবারের মধ্যে ভিন্ন ভিন্ন মতের লোক থাকে, তাই না? কিন্তু এমন ঘটনা ঘটে গেছে এবার এই নির্বাচনগুলিতে, আপনার মানে এটা এইখানটায় ভাষায় প্রকাশ করার মতো না। ফলে আমরা মনে করি এখনই সময় আছে সমাজের সৌহার্দ্য রাখার জন্য, সমাজটাকে ঠিক রাখার জন্য। আপনি দেখবেন চেয়ারম্যান ছিল চেয়ারম্যান হয়, এটা অনাদিকাল ধরে আসছে, তাই না? আপনার যারা সমাজের প্রভাবশালী লোকেরাই চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ইত্যাদি ইত্যাদি। আজকে সেই কারণে মনে করতেছি আমরা দলীয় মার্কা মুক্ত এই লোকাল গভর্নমেন্ট স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। যদি হয় তাহলে এই নির্বাচনটা আগের সে জৌলুস ফিরে আসবে, এবং বিএনপির নিষেধাজ্ঞা অমান্য করে যে লোকগুলি ভোট করছে তারা ওই মানুষ করতে গিয়েছে কিন্তু ভোট করতে গিয়ে, যে কিন্তু ভোট করতে গিয়ে তারা বুঝছে যে তাদের দলের সিদ্ধান্ত কত সঠিক, তারা কি পরিমাণ হ্যাকেল হয়েছে এটা বোঝা যায়, আমার এলাকায় দেখছি আমি, তাই না? তার ফলে এটা বলে লাভ নেই। আমরা মনে করি এখনো সময় আছে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, হ্যাঁ সেই নির্বাচনটা অবশ্যই
দলীয় মার্কা মুক্ত হোক। এতে দলবাজিরও বন্ধ হবে, ভালো লোকগুলি চেয়ারম্যান, ইনারা অনেক চেয়ারম্যান মেম্বার ডিল করছেন, তাই না? অনেকে সমাজের কাজ করতে চায়, অসংখ্য লোক আছে যার দল নাই কিন্তু বাট সে করতে চায়। ফলে এই লোকগুলিকে সুযোগ দেওয়া উচিত। সমাজের আমাদের ধারাবাহিক বর্তমান সরকারের যে উন্নয়নের যে উনি নিয়েছেন সেগুলো বাস্তব করার আমার ধারণা লোকাল গভর্নমেন্টটাকে আরো বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য দলীয় মার্কা মুক্ত করা উচিত। ধন্যবাদ সেলিম ভাই। যেটি বলছেন যে দলীয় প্রতীক মুক্ত হলে আগের জৌলুস ফিরবে, প্রধান ভাই বলছেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই স্থানীয় সরকার নির্বাচনে এই দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার পক্ষপাতী ছিলাম। আচ্ছা। এবং এটার কারণ হচ্ছে যে আমাদের আশেপাশের দেশগুলোতেও যেমন পঞ্চায়েত নির্বাচন দলীয় প্রতীকে হয় এবং ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু দলীয় প্রতীক নিয়েই হয়, এবং এর ফলে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয়। সেটা হলো যে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলগুলো সুসংগঠিত হয় এবং তারা একটা কাজ পায়। 5 বছর পর একটা ইলেকশনই বড় ব্যাপার না। কিন্তু বাংলাদেশে যেভাবেই হোক না কেন আমাদের এই দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের যে অভিজ্ঞতাটি হলো, সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে এখন এইটা আমি বড় করে দেখি না যে দলীয় প্রতীকে কি প্রতীকে নাই। দলীয় প্রতীকে যদি নাও হয়, এই যে ছদ্ম দলীয় ভাবে, কারণ দলীয় প্রতীক ছাড়াও অতীতে যে নির্বাচনগুলো মানে হয়েছে দলীয় স্থানীয় মনোনয়ন সরকার- ছিল না, দলীয় সমর্থন ছিল। দলীয় সমর্থন ছিল এবং প্রকারান্তরে দলই নিয়ন্ত্রণ করত স্থানীয় সরকারকে। হ্যাঁ, সেটাও তো মানে কোনো মৌলিক পরিবর্তন হবে না। যে জায়গাটা পরিবর্তন হওয়া উচিত, যে কথাটা এখন বিবেচনায় আনা দরকার, সেটা হচ্ছে যে এই যে সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বললেন প্রধান কারেক্টলি, যে এই নির্বাচনে যে জনগণ ভোটের আগ্রহটা যেটা আমরা দেখলাম যেখানে হারিয়ে ফেলছে, হ্যাঁ, সেই জায়গাটাতে আমাদের পরিবর্তন আনতে হবে। নির্বাচনের প্রতি ভোটাধিকার প্রয়োগের প্রতি মানুষ যাতে আগ্রহ হারিয়ে না ফেলে, মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যাতে কোনো রকম প্রতিবন্ধকতা না হয়, যেন ফ্রিডম অফ চয়েস এবং সেই তার পছন্দের লোককে তিনি ভোট দিতে পারেন, এই পরিবেশটা যদি আমরা আনতে পারি, অর্থাৎ ভোটের ব্যাপারে যে আস্থাহীনতার সংকট দেখা দিয়েছে এই স্থানীয় সরকার নির্বাচনে যেটা দেখা গেল, এই আস্থাহীনতার সংকটটা কাটিয়ে তোলা সরকার বিরোধী দল সকলেরই দরকার। ধন্যবাদ আপনাকে স্যার। 30 সেকেন্ড সময় আছে। 30 সেকেন্ডের মধ্যে এটাই বলতে চাই, আমি পুরাপুরি একমত। অর্থাৎ মানুষের কোনো আস্থা নাই এখন, যেটা এটাকে ফিরিয়ে আনা মানে কি এখন নাই, তো আগে ছিল এখন নাই। এটা করতে হবে। এটা করতে হলে পরে একটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে হবে। ওই আমার দায়িত্ব এটা না, ভোটার আনা না, এই না সেই না করে নির্বাচন কমিশনও পার পাবেন না। ধন্যবাদ লেলিন, মোফাজ্জল করে এবং নাজমুল হক প্রধান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।